ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবার ফ্যাসিবাদের দিকে যাবে দেশ, আশঙ্কা এনসিপি নেতাদের। আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত। লাশ ওসমানী মেডিকেলের মর্গে। হেলপার আটক, পালিয়েছে চালক। পানিতে তলিয়ে কষ্টের ফসল, বেশি দামেও মিলছে না শ্রমিক, নেই রোদের দেখা। নষ্ট হচ্ছে শত শত মন ধান, দুর্ভোগে হাওরের কৃষক। বৃষ্টির পূর্বাভাসে দুশ্চিন্তা। এবং দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহবাহী বিমান ঢাকায় পৌঁছাবে কাল। বুধবার নাহিদা বৃষ্টির জানাজা। 2 শিক্ষার্থী খুনের ঘটনায় প্রবাসীদের শোক। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। তাই কর্মকর্তাদের জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের দুর্নীতির কারণে দেশে দারিদ্র্য বেকারত্ব বেড়েছে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এসব সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছে সরকার। সম্মানিত সুদী, আমি আমার বক্তব্যে যাবার আগে প্রায় প্রত্যেকেই হয়তো যিনি যার দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল বিভাজিত জনপ্রশাসন এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছিল। যে পরিস্থিতিটির বর্ণনা আমি দিলাম, সেই পরিস্থিতি ছিল যখন আমরা কাজ শুরু করেছি। অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় অনেকখানি সেই পরিস্থিতিটা আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছে এই 2.5 মাসে। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। সন্ধ্যা 7টার পরে আমরা চাইছি যে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যাতে বিদ্যুৎ ব্যবহার না হয়, এ ব্যাপারেও আপনাদেরকে একটু খেয়াল রাখা প্রয়োজন। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে এগুচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে অংশ নিয়ে তিনি আরও বলেন, জুলাই সনদ মানতে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে, নইলে আবার ফ্যাসিবাদী শাসনের কবলে পড়বে দেশ। দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আরেক নেতা হান্নান মাসুদ বলেন, সরকারি দল জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, এটা বেশি দিন সহ্য করা হবে না। নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁর কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা নায়ের পক্ষে অবস্থান নিতেন, জনগণও আপনাদের বিপক্ষে চলে যেত। সে জনগণ তো ভোটের পরে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যাপারটা এমনটা। সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই পিকআপ ভ্যানে থাকা নির্মাণ শ্রমিক। ভোরে তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের হেলপারকে আটক করা গেলেও পালিয়েছে চালক। রোববার সকাল 6টা সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দিনের শুরুতেই ঘটে যায় হৃদয় বিদারক এক ঘটনা। কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তে থেমে যায় কয়েকটি জীবনের গল্প। ঘটনাস্থলে প্রাণ হারান 4 জন, পরে হাসপাতালে নেয়ার পথে আরও 4 জনের মৃত্যু হয়। আহতদের অনেকে গুরুতর অবস্থায় ভর্তি আছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। পুলিশে আমি জানি এই গাড়িটা আমার পিকআপ সাথে মারা যাওয়ার সাথে গাড়ির যার মতো লোক ছিল সেটা পড়ে গেছে একজন, আর হাত ভাঙা গেছে, পা ভাঙা গেছে,
ও আঘাত পাতে কারো হাতে এর মধ্যে সিলে গেছে এ পর্যন্ত থেকে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় খাগড়াছড়ি থেকে কাঁঠাল বোঝাই করে সিলেট যাচ্ছিল ট্রাকটি। সিলেট থেকে পিকআপ ভ্যানে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ, তবে পালিয়েছে ট্রাক চালক। জব্দ করা হয়েছে ট্রাকটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। যারা আহত হয়েছেন তাদের ট্রিটমেন্ট চলতেছে, তাদের ভিতর কয়েকজন আশঙ্কাজনক আছে এবং আপাতত পরিস্থিতি শান্ত আছে। খাগড়াছড়ি থেকে একটি কাঁঠাল বোঝাই ট্রাক এবং সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ডিআই পিকআপ, যাতে আপনার 15 থেকে 16 জন নির্মাণ শ্রমিক ছিল। তো এই দুটো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে ঘটনাস্থলে 4 জন নির্মাণ শ্রমিক নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা 2 জন নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে ওসমানী মেডিকেলে আছেন সহকর্মী অপু বণিক, সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, দেখুন, আজ সকালে সিলেটের দক্ষিণ সুরমার এলাকার তেলিবাজার যে এলাকাটি রয়েছে সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় কিন্তু 4 জনের উপস্থিত, যেখানে স্পট যেটা ছিল সেখানে কিন্তু 4 জনের মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে বাকি যে পেশেন্টগুলো ছিল তাদেরকে কিন্তু ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে আসার পরে আরো 4 জনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে এখানকার ভারপ্রাপ্ত যিনি রয়েছেন মেডিকেল অফিসার, তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি এখানকার যে মর্গটি রয়েছে সেই মর্গের সামনে এবং এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক যারা বলছেন এবং মেডিকেল কর্তৃপক্ষ বলছেন যে পরবর্তী যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো কিন্তু চলমান রয়েছে এবং প্রথম থেকে 4 জনের পরিচয় শনাক্ত হয়, পরবর্তীতে কিন্তু আরো 2 জনের পরিচয় কিন্তু শনাক্ত করেছেন তারা। এই নিয়ে মোট 6 জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং 2 জনের পরিচয় এখন অবধি পর্যন্ত কিন্তু শনাক্ত হয়নি। তবে এখানকার যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কিন্তু সুরতহালে শেষ হওয়ার পরে কিন্তু তাদের কাছে লাশ হস্তান্তরের যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি কিন্তু চলবে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু এই দুর্ঘটনাটি ঘটে সকাল 6টা থেকে ঠিক 6:30টার মধ্যে কিন্তু দক্ষিণ সুরমা এলাকার তেলিবাজার যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় যারা শনাক্ত হয়েছেন তাদের পরিবারের সাথেও কিন্তু এখানে পুলিশ প্রশাসনের এরা কিন্তু যোগাযোগ করেছে এবং উপপুলিশ কমিশনার যিনি রয়েছেন রিয়াজুল কবির, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি বলেছিলেন যে খবর পাওয়ার সাথে সাথে কিন্তু তারা তাদের পরবর্তী যে আইনানুগ যে প্রক্রিয়াগুলো আছে সেইগুলো কিন্তু প্রক্রিয়া চলমান রয়েছে। তো সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় যে ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে যে ভয়াবহ ঘটনায় যে 8 জন মারা গিয়েছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। গত 10 দিনেও হাওরে দেখা মেলেনি রোদের, এতে ভেজা থাকায় পচে নষ্ট হচ্ছে শত শত মন ধান। দিশেহারা হয়ে পড়ছেন কৃষক। এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান এবং কিশোরগঞ্জে নূর মোহাম্মদ। সরাসরি প্রথমে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, টানা কয়েকদিনের বৃষ্টিতে হবিগঞ্জের প্রায় 8,000 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ হবিগঞ্জের যে সাধারণ কৃষকরা আছেন, কৃষকদের দুর্ভোগ দেখেছি আমরা। তারা যে পানিতে তলে যায় ধান, তারা বিভিন্নভাবে কেটে তারা গুলায় তোলার চেষ্টা করেছেন। বিশেষ করে যে বানিয়াচং উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে প্রায় 2,000 হেক্টরের উপরে পানিতে তলিয়ে গেছে জমি। এবং বিশেষ করে বানিয়াচং ছাড়াও যে আজমেরীগঞ্জ, লাখাই সহ যে হবিগঞ্জের হাওর অঞ্চলগুলো আছে, হাওর অঞ্চলগুলোর বেশিরভাগ এলাকায় পানিতে নিমজ্জিত হয়েছে। এবং আমরা দেখেছি যে গত 2 দিন যাবৎ কিছুটা রোদের দেখা মেলার পর কৃষকরা মরিয়া হয়ে চেষ্টা করেছেন ধান কাটতে। আমরা আজকে যে জায়গায় আছি হবিগঞ্জের বানিয়াচংয়ে, এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এইখানে যে কৃষকরা এখানে
চেষ্টা করছেন যে তারা নৌকা দিয়ে তারা যে ধান কাটছেন এবং এই ধান তারা কেটে তারা চেষ্টা করছেন যে যতটুকু রৌদ্র থাকে এই রৌদ্র থাকাকালীন সময় তারা যাতে গুলায় তুলতে পারেন। বিশেষ করে আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যখনই আকাশে যখন সাজ দেখা যায়, আকাশে যখন বৃষ্টির সংখ্যা দেখা যায়, তখনই তাদের অনেকটা বিপদগ্রস্ত হয়ে পড়েন এবং তারা তারা বিশেষ করে তারা এখানে যে এখানে তারা যে এই হবিগঞ্জের যে কৃষকরা আছেন তারা মরিয়া হয়ে চেষ্টা করছেন তাদের যে কাঁচা বা আধা পাকা যে ধান আছে এই ধানগুলো তারা যাতে কেটে তারা গুলা তুলতে পারেন। তো এই ছিল আজকে হবিগঞ্জের ধান কাটার বিষয়ে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে আমাদের প্রতিনিধি নূর জানাচ্ছেন সর্বশেষ খবর। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে আছে কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকার বোরো ফসলের মাঠ। মাঠে মাঠে দেখা গেছে কৃষকরা পানির নিচ থেকে পাকা ধান কেটে আনার চেষ্টা করছেন, কিন্তু তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায় যে পানি, এই পানিতে আসলে কৃষি শ্রমিক মিলছে না। এমনিতে যে জমিগুলো সাধারণত হারভেস্টার দিয়ে ধান কাটার কথা, আর এই হারভেস্টার শুরু হওয়ার ফলে কিন্তু এবার হাওরে দাওয়ালু বা কৃষি শ্রমিক এসেছে কম, যে কারণে পানি উঠে দেওয়ায় একদিকে হারভেস্টার দিয়ে ধান কাটা যাচ্ছে না, অন্যদিকে মিলছে না কৃষি শ্রমিক। এই অবস্থায় চরম দুর্দশায় পড়েছেন এই হাওরের হাজার হাজার কৃষক। আমরা গত কয়েকদিন ধরেই হাওরের কৃষকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা যে জমিগুলো এখনও কাটার উপযোগী পানিতে তলিয়ে আছে, কিন্তু কৃষি শ্রমিক না মেলায় সেগুলো কেটে আনা সম্ভব হচ্ছে না। আর টানা বৃষ্টির ফলে যে ধানগুলো কেটে এনেছে সেগুলো পচে নষ্ট হচ্ছে, শুকানোর জায়গা মিলছে না। আজকে আমরা বিভিন্ন এলাকায় দেখেছি যে পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান বা উঁচু জায়গায় কেটে আনা ধানগুলা কাটার চেষ্টা করছেন, ধানগুলা শুকানোর চেষ্টা করছেন। এবং যে কৃষি বিভাগের তথ্য মতে আজকে পর্যন্ত প্রায় 10,000 হেক্টর গরু ধানের জমি তলিয়ে গেছে। এবং তো কিশোরগঞ্জের যে হাওরে কৃষকদের ফসল ডুবির ঘটনায় আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জ এবং হবিগঞ্জে। সময় সংবাদে আরও থাকছে। জ্বালানির দাম বাড়ার প্রভাব পণ্য পরিবহনে, ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 1 লাফে 3 গুণ। সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটছে অসাধু চক্র, সরকারকে কঠোর হওয়ার পরামর্শ। জুলাই অভ্যুত্থানে রাজধানী মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় 127 জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, আসিফ আহমেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাইমুল হাসান রাসেলের নাম আছে চার্জশিটে। জুলাই অভ্যুত্থানে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত আমদানি পণ্যবাহী 2টি জাহাজ 2 দিন পর জেটিতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে পতেঙ্গা এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দর চ্যানেলের একদম সামনে এবং যে তথ্যটা আসলে জানাতে চাই সেটা আপনারা জানেন যে গত শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে 2টি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেই জাহাজ দুটিকে কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে প্রায় 15 মিনিট আগে এই বন্দর চ্যানেল দিয়ে জেটিতে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে এই 2টি জাহাজের মধ্যে একটি জাহাজ হচ্ছে বিদেশি কোম্পানি, যেটা নাম হচ্ছে মায়েস্কো চট্টগ্রাম, এবং আরেকটি জাহাজ হচ্ছে সেটি হচ্ছে দেশি জাহাজ যেটা HR তুরাক, এবং 2টি জাহাজে আসলে আমদানি পণ্যবাহী। এবং যতটুকু তথ্য আমরা পেয়েছি 2টি জাহাজে প্রায় 2800 TEU কন্টেনার ছিল এবং সেই জাহাজ দুটি যখন গত শুক্রবার সিঙ্গাপুর থেকে এসে চট্টগ্রাম বন্দরের জেটিতে আসার জন্য অর্থাৎ শিডিউলের জন্য অপেক্ষা করছিল, সেই মুহূর্তে কিন্তু জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং জাহাজ দুটি সংঘর্ষের ফলে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
ফলে জেটিতে কিন্তু তারা আসতে পারছিল না। পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের দুজন পাইলট পাঠিয়েছিল জাহাজ দুটিকে জেটিতে আনার জন্য, কিন্তু দুজন পাইলট যখন গিয়ে দেখলো যে জাহাজ দুটির নিচ অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্তের যে ভয়াবহতা সেটা দেখে তারা আসলে জেটিতে আনার তাৎক্ষণিক যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। মূলত আপনারা জানেন যে এই বন্দর চ্যানেল হয়েই কিন্তু জাহাজগুলো জেটিতে আসে, কিন্তু বন্দর চ্যানেলে যদি কোনো জাহাজ আটকে যায় বা ডুবে যায় তাহলে কিন্তু পুরোটাই আসলে চট্টগ্রাম বন্দরের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই কারণে জাহাজ দুটি যে ক্ষতিগ্রস্ত অবস্থা দেখে গতকাল তারা সেটা না আনলো। আজকে দুপুর 12টা নাগাদ চট্টগ্রাম বন্দরের দুজন পাইলট সে জাহাজ দুটিকে চট্টগ্রাম বন্দরে নিয়ে এসেছে এবং এর আগে আমদানিকারকরা কিন্তু দুশ্চিন্তায় ছিল কন্টেনার পরিবহনবাহী যে তাদের মালামাল নিয়ে, তবে সেই চিন্তাটা কেটেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত যে জাহাজ তার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গায়। সময় সংবাদে আরও থাকছে। ভারতের নয়াদিল্লিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ 9 জনের প্রাণহানি। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এসি বিস্ফোরণ থেকে দুর্ঘটনা বলছেন বাসিন্দারা। বাণিজ্যের খবর, এবার বাণিজ্যের সংবাদ। সংকটের পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় কমতে শুরু করেছে বিদেশ থেকে গাড়ি আমদানি। চট্টগ্রাম বন্দর দিয়ে গত 4 মাসে দেশে এসেছে মাত্র 2912টি গাড়ি। জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরবর্তী মার্চ এপ্রিল মাসে আমদানি অর্ধেকে নেমেছে, অথচ তার আগের বছর 3 মাসে 4000 গাড়ি আমদানি হয়েছিল। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্চ মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরের 3টি শেডেই আমদানি করা গাড়িতে পরিপূর্ণ থাকলো এপ্রিল মাসে বলা চলে এক প্রকার খালি। এর মূল কারণ হলো সাম্প্রতিক গাড়ি আমদানি একেবারেই কমে যাওয়া। অনেকের ধারণা আছে যে তেল শর্টেজ আছে, সেই জন্য এখন না নিয়ে একটু পরে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে 6টি জাহাজযোগে আমদানি করা 2912টি গাড়ি খালাস হয়। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে 1153টি গাড়ি খালাস হলো। মার্চ মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র 497টিতে। আমরা যদি বিগত সময়ের সাথে তুলনা করি তাহলে আমাদের যে শেডে গাড়ির স্থিতির পরিমাণটা অনেক কমে এসেছে। 2025 সালের পুরো বছরে বন্দর দিয়ে 31টি জাহাজে করে আমদানি হয়েছিল 14,164টি গাড়ি। এর মধ্যে শুধু একক মাস হিসেবে মার্চে রেকর্ড 1959টি সহ বছরের প্রথম 3 মাসে 3854টি গাড়ি ডেলিভারি হয়েছিল। বৈশ্বিক সংকট, যুদ্ধ, তেলের আমদানি কম, এই সব কিছু বিবেচনায় আমদানিকারকরা গাড়ি তুলনামূলকভাবে কম আমদানি করছে। বিক্রি কমছে থেকে আমদানি কমছে। যদি বিক্রি থাকতো আমরা কিন্তু আমদানিটা থাকতো। 1250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কার শেডে বর্তমানে নিলামযোগ্য 413টি ও সদ্য আমদানি করা 201টি সহ মোট গাড়ি রয়েছে 614টি। ধস নেমেছে গাড়ি আমদানিতে, খালি হতে শুরু করেছে একসময় পরিপূর্ণ থাকা বন্দরের কার শেডগুলো। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ঢাকার সঙ্গে বিভিন্ন রুটে ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 10 থেকে 15,000 টাকা। খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে সবজির আড়ত থেকে খুচরা বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীতে আসছে সবজি। সন্ধ্যার পর থেকে রওনা দেয়া এসব ট্রাক শুধু সবজি নয়, ডিজেলের দাম বৃদ্ধির চাপ নিয়ে যাচ্ছে ঢাকায়। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বৃদ্ধির পর ঢাকার সাথে বিভিন্ন রুটে ট্রাক ভাড়া বেড়েছে 10,000 টাকা থেকে 15,000 টাকা। পরিসংখ্যান বলছে সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব 237 কিলোমিটার। এক্ষেত্রে সাতক্ষীরা থেকে 15 মেট্রিক টন সবজি বোঝায় একটি ট্রাক ঢাকায় পৌঁছাতে তেলের প্রয়োজন হয় 52.5 লিটার। আগের হিসেবে জ্বালানি ব্যয় হতো 5,250 টাকা, ট্রাক ভাড়া ছিল 20,000 টাকা। বর্তমানে 115 টাকা লিটারে একই রাস্তায় ব্যয় বেড়েছে মাত্র 800 টাকা, কিন্তু পরিবহনে বাড়তি ভাড়া যোগ হয়েছে 15,000 টাকা। এতে প্রতি কেজি সবজি পরিবহনে খরচ বাড়ল 1 টাকা। এখন মনে করেন আপনি ডিজেলের দাম বাড়ার কারণে মনে করেন আপনার একটা গাড়ি ভাড়া দিতেছি আমরা মনে করেন 35,000। তেল বেশি লাগছে,
যার কারণে ভাড়া বেশি। ঢাকার বাজারে হিসেবে 1 টাকা বাড়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবি কেজিতে দাম বেড়েছে 3 টাকা। কেজি মালে গাড়ি ভাড়া আপনার আছে, আগে ছিল 3 টাকা, এখন হয়েছে 6 টাকা। আগে ক্যারিং খরচ ছিল তার থেকে ডাবল হয়ে গেছে। চালের বাজারেও পড়েছে এর প্রভাব। ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ির সংকট ও জ্বালানি নিতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় মোকাম ভিত্তিক 15 মেট্রিক টন ধারণ ক্ষমতার ট্রাকে ভাড়া বেড়েছে 5,000 টাকা। হিসেবে 50 কেজি বস্তায় মাত্র 16 থেকে 17 টাকা বাড়ার কথা থাকলেও খুচরায় প্রভাব পড়েছে 100 টাকা। মোকাম বেঁধে 4-5 হাজার টাকা বাড়তি। আমরা তো ধরেন যেগুলো আছে এগুলা সব বেশিরভাগই ক্রেতার উপর দিয়ে দিব। বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়াতে আবার মোটামুটি 2-3 টাকা আবার বাড়িয়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তারা দেখেও না দেখার মতো ভান করে থাকে। অনৈতিক ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা থেকে বের হয়ে আসতে হবে। জ্বালানির দাম বৃদ্ধির সাথে পরিবহন খরচ মিলিয়ে সবজির দাম বাড়ায় এই রেশে ভুক্তভোগী সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন খাতে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, আর সেই চাপ গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে। এতে করে অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বয়হীনতাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী জ্বালানি ব্যবস্থাপনায় নতুনত্ব আনার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান। স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা হবার সকালে। এদিকে নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অশ্রু আর ভালোবাসায় সহপাঠীরা বিদায় জানানোর দুদিন পর এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার রাত 8:45টায় জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ। মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ আজ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করল। এই মরদেহ বাংলাদেশে পৌঁছবে 4 মে সকাল 8:40। এদিকে খুন হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আগামী 6 মে তার জানাজা হবে। এরপরই বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী হত্যার ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত স্থানীয় প্রবাসীরা। সমস্ত আয়োজন, সমস্ত অনুষ্ঠান, সমস্ত আনন্দ সবকিছু সারা জীবনের জন্য বিলীন হয়ে গেল শুধুমাত্র এই একটা বাজে ঘটনার জন্য, জঘন্য ঘটনার জন্য। জামিল বৃষ্টি হত্যাকাণ্ড আমাদেরকে ক্ষুব্ধ করেছে, স্তম্ভিত করেছে। আমরা হতবাক। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম গার্ভে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পর আদালত জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সবই চলছে, কিন্তু ক্যাম্পাস জুড়েই যেন নীরবতা, শোকের ছায়া। কোনোভাবেই জামিল ও বৃষ্টির স্মৃতি ভুলতে পারছে না তার সহপাঠীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় স্থানীয় সময় ভোর 4টার দিকে বিবেক বিহার এলাকার একটি ভবনের 2য় তলা থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন 3য় ও 4র্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর সকাল 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এসি বিস্ফোরণ থেকে আগুন লাগে বলে দাবি করেছেন ভবনটির বাসিন্দারা। কুমারিকা নারিকেল তেল, মেথি ও অন্যান্য প্রাকৃতিক উপাদানের সাথে যুক্ত হলো ক্যাস্টর অয়েল। চুল পড়া নিয়ন্ত্রণ করে লক্ষণীয়ভাবে। কুমারিকা। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। ওসাসুনাকে হারিয়েছে 2-1 গোলের ব্যবধানে। ইপিএলে শিরোপার আরও কাছে আর্সেনাল। ফুলহ্যামের বিপক্ষে গানারদের জয় 3-0 গোলের।
চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হলেও লিগে নিজেদের দাপট ধরে রেখেছে বার্সা। প্রতিপক্ষের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় লিগ চ্যাম্পিয়নদের। 81 মিনিটে ডেডলক ভাঙেন রবার্ট লেওনাডসকে, 86 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস, 88 মিনিটে গোল করে ভয় ধরান গার্সিয়া। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ইপিএলে আধিপত্য অব্যাহত রেখেছে আর্সেনাল। ঘরের মাঠে ফুলহ্যামকে নিয়ে একরকম ছেলে খেলা করেছে গানাররা। 9 মিনিটে স্কোর করেন গোয়েকেরেস, বুকাও সাকার গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আরও 1 গোল পায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়ন হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। ট্রাক পিকআপ সংঘর্ষে থেমে গেল জীবনের গল্প। সিলেটে প্রাণ গেল 8 শ্রমিকের, আহত 6 জন ওসমানী মেডিকেলে ভর্তি। হেলপার আটক হলেও পালিয়েছে চালক। এবং পানিতে তলিয়ে কষ্টের ফসল হাওড়ে বেশি দামেও মিলছে না শ্রমিক। রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের 3 মাসের খাদ্য সহায়তা দেবে সরকার। এ ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তারেক হাসান শিমুল। ধন্যবাদ রোজা। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।